স্বাগত জানাচ্ছি 2026-27 অর্থবছরের বাজেট নিয়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন স্বপ্নধারা উত্তরণের বাজেট অনুষ্ঠানের সঙ্গে আছি আমি তাহরিমা চৌধুরী। আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে আছেন বিশ্বব্যাংক গ্রুপের সাবেক জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর মাসরুর রিয়াজ। আপনাদেরকে অসংখ্য স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। প্রথমে আসলে প্রতি বছর আমাদের বাজেট নিয়ে বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা থাকে। আমাদের প্রতিনিয়ত যেই কমন ফিচারটা আমরা বলে থাকি সেটি হচ্ছে জিডিপির প্রবৃদ্ধি, কর্মসংস্থান এবং মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ। আজকে মূলত ওভারঅল আমাদের সামষ্টিক অর্থনীতির ব্যবস্থাপনা এবং সেক্ষেত্রে প্রধান যে নিয়ামক আমরা বলে থাকি জিডিপির প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান এবং বিনিয়োগ, এ নিয়েই আমরা কথা বলবো। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বিশ্ব ব্যাংক গ্রুপের সাবেক জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর মাসরুর রিয়াজ এবং আছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি এবং বিকেএমই এর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান। আপনাদের দুইজনকেই স্বাগত জানাচ্ছি স্বপ্নধারা নিবেদিত উত্তরণের এই বাজেট প্রোগ্রামে। আমরা প্রথমে প্রশ্ন করছি ডক্টর মাসরুর রিয়াজের কাছে। আসলে আমরা তো প্রতি বছর বাজেট নিয়ে অনেক ধরনের আমাদের আশা থাকে, প্রত্যাশা থাকে এবং সেক্ষেত্রে আশার স্খলনও আমরা দেখি বিভিন্ন ক্ষেত্রে। তো এবারের বাজেটটা কিছুটা ভিন্নধর্মী এই কারণ আমরা দেখেছি যে একটা সরকারের পট পরিবর্তন ঘটেছে এবং শুধুমাত্র সেই রাজনৈতিকভাবে নয়, আমাদের বৈশ্বিক যে জিওপলিটিক্যাল যে ইস্যুগুলো আমরা দেখছি সেগুলোর উপরে যদি আমরা ভিত্তি করে চিন্তা করি তাহলে কিন্তু আমাদের এই বাজেটটা বেশ চ্যালেঞ্জিং একটি বাজেট। এখানে চ্যালেঞ্জ বলতে আমরা যেটা শুনে আসছি একটা হচ্ছে একই সাথে আমাদের জিডিপির প্রবৃদ্ধিটা যেহেতু একটু স্লাগিশ অবস্থায় রয়েছে, গ্রোথটা একটু আমরা দেখছি যে ডিক্লাইনিং একটা ট্রেন্ড অনেকখানি পড়ে গিয়েছে এবং সে সাথে আমাদের এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের যে বিষয়টি সেটা আছে, বিনিয়োগ বান্ধব পরিবেশ আছে। ওভারঅল এগুলো তো আমরা সামষ্টিক অর্থনীতির বিবেচনায় পাঠ্যপুস্তকের বিভিন্ন ভ্যারিয়েবলসের আদান প্রদান বুঝি। বাট আমার প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষের প্রেক্ষাপটকে যদি আমরা বিবেচনা করে থাকি যে একজন শহুরে নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ বনাম আমরা যদি গ্রামীণ সমাজের কথা চিন্তা করি, দুটো মিলিয়ে আসলে আপনি কিভাবে এই বাজেটটিকে চ্যালেঞ্জগুলোকে উপস্থাপন করবেন? ধন্যবাদ। বাজেটের যে প্রেক্ষাপট সেটাই কিন্তু আপনি বলছিলেন, সেটাই কিন্তু চ্যালেঞ্জগুলোকে উঠিয়ে নিয়ে আসে। অনেক চ্যালেঞ্জের মধ্যেই এই বাজেট এসছে, কারণ আমরা জানি আমাদের দেশের অর্থনীতি গত কয়েক বছর ধরেই ক্রমাগত চ্যালেঞ্জ, একটা ডিফিকাল্টির মধ্যে আছে, স্ট্রাগল করছে। সেটা 22-23-এ শুরু হয়ে 24-এর শেষে 25-এ সামষ্টিক অর্থনীতিটা একটু স্টেবিলাইজ বা স্থিতিশীল হয়েছিল, কিন্তু আবারও দেখা যাচ্ছে ইনফ্লেশন গত 7-8 মাস ধরে ঊর্ধ্বমুখী। এমপ্লয়মেন্ট, ইনভেস্টমেন্ট, এফডিআই, ইভেন এক্সপোর্ট, এহসান ভাই বলবে 10 মাসের মধ্যে 9 মাসই, গত 10 মাসের মধ্যে 9 মাসই ডাউনওয়ার্ড। তো এরকম কনটেক্সটে কিন্তু বাজেটটা দিতে হচ্ছে নতুন সরকারকে। নতুনই বলছি, মাত্র 3 মাস 20 দিন হলো। আরও একটা কনটেক্সটে দিতে হচ্ছে, সেটা হলো আপনার ফিসকাল, মানে বাজেট নিজেই একটা ফিসকাল পলিসির ইনস্ট্রুমেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট। এই ফিসকাল যে শৃঙ্খলা সেটাও কিন্তু বেশ দুর্বল অবস্থায় আমরা গত কয়েক বছরে দেখছি। রেভিনিউর অবস্থা ভালো না, ডেট খুব মানে ডেট অব্লিগেশন বেড়ে গেছে, যেটা বাজেট ফাইন্যান্সিংয়ের সাথে আবার জড়িত, তাই না? সুতরাং এরকম একটা প্রেক্ষাপটে এই তো চ্যালেঞ্জের তো কোনো অভাব নাই। সুতরাং এবং এর সব চ্যালেঞ্জে কিন্তু এই সরকারকে ইনহেরিট করতে হয়েছে, উত্তরাধিকার সূত্রে পেয়েছে। কিন্তু যেহেতু জনগণের ভোটে নির্বাচিত সরকার, রাজনৈতিক সরকার, মানুষের আকাঙ্ক্ষা অনেক, মানুষের এক্সপেকটেশন অনেক, সলিউশনের দায়িত্ব ওনারাই নিয়েছেন। এবং সেটা কিন্তু আমরা দেখেছি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে অর্থমন্ত্রী সবাই বলেছে যে এই রিকভারি অ্যান্ড রিকনস্ট্রাকশন এখন সরকারের একটা বড় প্রায়োরিটি। এই চ্যালেঞ্জের মুখে এই বাজেট কি করলো? আপনার প্রশ্নের হয়তো দ্বিতীয় ভাগটা সেটা যে সাধারণ মানুষ শহরে বা গ্রামে তাদের জন্য কি ধরনের স্বস্তির জায়গা আনলো। দেখেন, সাধারণ মানুষের সবচেয়ে বড় কষ্টের জায়গাটা ছিল, যেটা আবার অর্থনৈতিক চ্যালেঞ্জেরও আমি মনে করি সবচেয়ে বড় জায়গাটা, মূল্যস্ফীতি, ইনফ্লেশন। এই ইনফ্লেশনের কারণে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে কষ্ট হচ্ছিল, কনজামশন কমে গেছে, অনেক জায়গায় সেভিংস কমে গেছে, কারণ ইনকামের একটা বড় অংশ বা অতিরিক্ত অংশ চলে যাচ্ছে কনজামশনের জন্য। সেইখানে আমি মনে করি বাজেট কিন্তু জনগণ এবং ইভেন বিজনেস তাদের জন্য কোনো ধরনের বোঝা না বাড়ানো, সেই জায়গাটা কিন্তু বাজেটের মধ্যে আমি দেখতে পাচ্ছি। সেটা বাজেটের হয়তো একটা
খুব কনসিয়াস স্ট্র্যাটেজি বা ফিলসফির পার্ট হিসেবেই আমি এটা ধরবো। কারণ আপনি দেখেন ট্যাক্স কিন্তু খুব বাড়ানো হয়নি, এটা জনগণের জন্য, ইন্ডিভিজুয়ালসের জন্য যেভাবে প্রযোজ্য, বিজনেসের জন্য কিন্তু ট্যাক্স বাড়ানো হয়নি, বরঞ্চ বিজনেস ওরাও কষ্ট পাচ্ছে ইনফ্লেশনে, কস্ট অফ ক্যাপিটাল হাই, সেলস পড়ে গেছে, খরচ বেড়ে গেছে। সেখানে কিন্তু বিজনেসের ট্যাক্স না বাড়িয়ে বরঞ্চ 3 বা 5 বছরের জন্য বোধহয় একটা প্রেডিক্টেবিলিটি দেওয়া হয়েছে 29 সাল আগেরটাই না বাড়িয়ে, উল্টো তার সাথে কিছু জায়গায় কর ছাড় দেওয়া হয়েছে। কর ছাড়টাই ওভারঅল আমাদের দেশে খুব বেশি, কিন্তু সেটাকে রেশনালাইজ করা দরকার। কিন্তু কর ছাড় যেহেতু দিয়েছে, এটা বিজনেসের প্রতি একটা এফোর্ট বা একটা জেস্চার যে বোঝা বাড়াতে চাচ্ছে না। তার সাথে সাথে যদি দেখি করমুক্ত আয় সীমা, সেটার যে মিনিমাম স্ল্যাবটা, সেটা অল্প বাড়িয়েছে। আমি আশা করছিলাম এটা আরও বেশি বাড়বে, কিন্তু বাড়ানো হয়েছে, এটাও তো একটা ভালো জেস্চার। তো সেই দিক থেকে আমার মনে হয় বাজেটের একটা ফিচার বা ফিলসফি দেখতে পাচ্ছি যে জনগণ এবং বিজনেস তাদের উপর যাতে বোঝা না বাড়ে, সেটা আমার মনে হয় খুব পরিষ্কার। চ্যালেঞ্জও আছে অনেকগুলো, সেগুলো হয়তো আপনার পরের প্রশ্নে আমি উত্তর দেব। ধন্যবাদ ডক্টর মাসরুর রিয়াজ। আমরা এখন চলে আসছি আমাদের এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি, ওনার কাছে যাওয়ার আগে আমরা নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি। দর্শক আছি অনুষ্ঠানের সাথে, ধন্যবাদ। স্বাগত জানাচ্ছি 2026-27 অর্থ বছরের বাজেট নিয়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন স্বপ্নধারা উত্তরণের বাজেট অনুষ্ঠানে। আলোচনায় স্টুডিওতে আছেন বিশ্ব ব্যাংকের সাবেক জ্যেষ্ঠ অর্থনীতিবিদ এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর মাসরুর রিয়াজ, এবং আছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি এবং BKME এর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান। আপনাদের দুইজনকেই স্বাগত জানাচ্ছি। প্রথমে কথা বলছিলাম ডক্টর মাসরুর রিয়াজের সাথে, এবার আমরা চলে যাচ্ছি শামীম এহসান ভাই আপনার কাছে। আমাদের গত কয়েক বছর ধরে আমরা একটা আলোচনা শুনছি, যেহেতু আপনি BKME সাথে যুক্ত আছেন, যে আমাদের LDC গ্র্যাজুয়েশনের যে বিষয়টি, হ্যাঁ, সেটা যখন 2018 থেকে করোনার কারণে আবার আমরা গ্র্যাজুয়েট করার পরও একটা টাইম পেছানো হলো, এরপর আবার যেহেতু আমরা প্রস্তুত নই, সেহেতু আবার সেটা 2026 থেকে এখন আমরা 2030 পর্যন্ত যে সময়টা পেয়েছি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যেহেতু এই বারবার প্রস্তুতির কথা বলছি, এবং আমাদের এখন অর্থনৈতিক প্রেক্ষাপটে আসলে গার্মেন্টস শিল্পের যেই চ্যালেঞ্জগুলোর কথা আমরা শুনে আসছি, বিশেষ করে আমাদের এক্সপোর্ট আর্নিংস কিন্তু গত কয়েক মাসে অনেক ফল করেছে, এবং তার সাথে অনেকগুলো কারখানাও আসলে বন্ধ হয়ে গিয়েছে, এবং এই কারখানা বন্ধ হওয়ার সাথে সাথে আমাদের কর্মসংস্থানের উপরে একটা বিরূপ প্রভাব বিস্তার করেছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি কি মনে করেন এখনো যে সময়টি আছে, আমাদের যে সুযোগ সুবিধাগুলো আমাদের পাওয়ার কথা LDC থাকার সময়, সেইটাও আমরা প্রস্তুত নেওয়ার জন্য আসলে সেটা সাফিসিয়েন্ট? আর আরেকটি প্রশ্ন হচ্ছে যেটার সাথে সম্পূরক, একই সাথে বলে দেই যে এই প্রস্তুতিগুলো আসলে কি, মানে আমরা বলি যে প্রস্তুত হতে হবে, প্রস্তুতিগুলো কি, এবং সেই প্রস্তুতি নেয়ার ক্ষেত্রে সরকারের ভূমিকা কি, এবং সেই ক্ষেত্রে আপনাদের এই শিল্পের ভূমিকা আসলে কতটুকু, এই দুটো যদি একটু বলেন। আচ্ছা, ধন্যবাদ। এখানে LDC গ্র্যাজুয়েশনের জন্য যে সময়টা পর্যাপ্ত কিনা 3 বছর, তা আপনি যদি কাজ আমরা শুরু না করি তাহলে আসলে 30 বছর দিলেও লাভ নেই, কারণ আমরা তো অনেক আগেই জানতাম, কিন্তু আমরা কাজটা শুরু করি নাই। তো এখানে আসলে দুইটা ব্যাপার আছে, যে একটা হলো যে ওভারঅল অ্যাজ এ হোল আমাদের কান্ট্রি যে স্মুথ ট্রানজিশনের জন্য যে পরিকল্পনা নেওয়া দরকার, সেটা একটা পরিকল্পনা কাগজে কলমে আছে কিছুটা, কিন্তু বাস্তবায়নে একদমই নাই, সেখানে আমরা পিছিয়ে আছি। কিন্তু আমি মনে করি যে আমরা যদি শুরু তো করতে হবে, এখন তখন 3 বছর আমরা পেলাম, এইটার খুব বেশি বাড়ার চান্স আমি আর দেখি না। হ্যাঁ, সো আমার 2029-এ গিয়ে কিন্তু আমার সময়টা শেষ হয়ে যাবে, তো নভেম্বরে হয়তো, বা অবশ্যই নভেম্বরে আমাদের শেষ হয়ে যাবে 2029-এ। তো সেই ক্ষেত্রে আমাদের এখন করণীয় কি? আপনি যদি আমাদের সেক্টর স্পেসিফিক যে কোশ্চেনটা করছেন গার্মেন্টসে, এখানে আমাদের কয়েকটা চ্যালেঞ্জ আসবে। একটা হলো যে প্রথমত আমরা যদি GSP প্লাসের দিকে আগাই, সেখানে আমাদের একটা বড় একটা ডিপ্লোমেসি করতে হবে, একটা বড় একটা অর্থনৈতিক কূটনীতি করতে হবে, যেখানে আমাদের যে GSP প্লাসের যে এখন যে রুলসটা আছে ইউরোপিয়ান ইউনিয়নের, সেটাকে অ্যামেন্ডমেন্ট করতে হবে। এটা কিন্তু অনেক বড় ব্যাপার, 27টা দেশের একসাথে সিদ্ধান্তের উপরে নির্ভর করে, ফলে আমাদের সেই সক্ষমতাটা, মানে কূটনৈতিক সক্ষমতাটা চরমে নিতে হবে। একদম যদি আপনি একদম পিকে না নিতে পারেন, তাহলে তাদের একটা ল শুধুমাত্র বাংলাদেশের জন্য চেঞ্জ করাটা সম্ভব না। কিন্তু আসলে কি সম্ভব না? না, সম্ভব, কারণ পাকিস্তান কিন্তু করে দেখাইছিল। পাকিস্তান যদি করে দেখাইতে পারে তাদের নানান পয়েন্ট দিয়ে, আমরা কেন পারবো না? আমরাও ইনশাল্লাহ পারবো, সেই জায়গাটাতে কাজ করতে হবে। আচ্ছা, সেটা কিন্তু একটা চ্যাপ্টার প্রথম। এর বাইরে কেস আপনি সেটা যদি পানও,
তারপরে কিন্তু আপনার অনেকগুলো কাজ করতে হবে। এখানে আপনার আমার শ্রম অধিকার থেকে শুরু করে শ্রম পরিবেশ থেকে শুরু করে আপনার ভ্যালিডেশন একটা বড় জায়গা আছে। এখানে আপনার শ্রম অধিকারে আমরা অনেকখানি আগায় গেছি, আর তাদের যে বাকি দাবিগুলো আছে সেগুলো 3 বছরের মধ্যে আমরা মোর দেন 100% করতে পারবো। আবারও বলতেছি জায়গাটা কিন্তু কূটনীতির, কারণ শ্রম অধিকার যখন অন্য দেশকে দেওয়া হয়, আপনি যদি কনসিডার করেন যারা সুবিধাটা পায় তাদের তুলনায় আমরা অনেক বেটার পজিশনে আছি, কিন্তু তারপরে আমরা অনেক সময় এগুলোকে আদায় করতে পারি না বিকজ অফ কূটনীতিক ব্যর্থতা। তার সাথে ভ্যালিডেশন, আমি যেটা বললাম, মানে ভ্যালিডেশনের জন্য তো আমার ইন্ডাস্ট্রি গ্রো করতে হবে। তো এইটার সাথে কিন্তু বাকিগুলো আবার একসাথে জড়িত। আপনি ইন্ডাস্ট্রি যখন করবেন, ভ্যালিডেশন বাড়বে, কর্মসংস্থান হবে, দেশের অর্থনীতি সব দিকে ভালো হবে। কিন্তু এই ভ্যালিডেশন করার জন্য, ইন্ডাস্ট্রিটা করার জন্য যে পরিবেশটা দরকার, সেইটার জন্য আসলে আমরা এখনো রেডি না। এই বাজেটে সব দিক ভালো, আমি যতটুকু পড়েছি অনেক বেশিরভাগ জিনিসই পজিটিভ, কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নতুন করে করার জন্য যে জায়গাগুলোতে আমার একদম দরকার, সেগুলোতে মাইক্রো লেভেলে কাজ করা দরকার, সেই জায়গাগুলোতে কিন্তু এখনো পুরোপুরি টাচ করা হয় নাই। আবার ফিরবো আপনার কাছে। এবার প্রশ্ন ডক্টর মাসরুর রিয়াজের কাছে। এই যে উনি বলছিলেন যে আসলে আমাদের প্রথমত অ্যামেন্ডমেন্টের একটা বিষয় আছে যেটা আসলে বৈশ্বিক একটা প্রেক্ষিতের উপরে নির্ভর করছে। এছাড়াও আমরা যদি চিন্তা করি, আপনার কি মনে হয় যে উনি তো ওনার ইন্টারনাল, উনি যেহেতু এই সেক্টরের সাথে অনেকখানি আছেন, আমি যদি এইভাবে একটু কাউন্টার আর্গুমেন্টটা দিয়ে থাকি যে একটা ইন্ডাস্ট্রি সেটা অনেক বছর ধরেই গ্রো করছে এবং সেখানে আমাদের প্রণোদনা দেওয়ার বিষয়টি এখনো মুখ্য হয়ে দাঁড়িয়েছে এবং তার সাথে একটা অনেক বিশাল সংখ্যক কর্মসংস্থান এখানে জড়িয়ে আছে, এই সেক্টরকে এখন প্রাধান্য দেওয়ার জন্য সরকারিভাবে আসলে কি কি পদক্ষেপ আপনি মনে করছেন? রেডিমেড গার্মেন্ট সেক্টর, এক্স্যাক্টলি, জি। দেখেন, রেডিমেড গার্মেন্ট সেক্টর একদিকে এটা সত্যি এই আমাদের একমাত্র বৈশ্বিক লেভেলে, গ্লোবাল লেভেলে কম্পিটিটিভ সেক্টর। আমরা দ্বিতীয় বৃহত্তম। আমরা কিন্তু ইউনাইটেড স্টেটসের মার্কেটে 2013 সাল থেকেই জিএসপি ছাড়া বা প্রেফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেস ছাড়া মানে সরি, সারা জীবন কখনো আমরা পাই নাই, ইউএসএ জিএসপি পাই নাই, ছিল না। তো ওইটা ছাড়াই আমরা কিন্তু আমাদের ধীরে ধীরে এক্সপোর্ট বাড়িয়েছি। হ্যাঁ, ইউরোপিয়ান ইউনিয়ন, জাপান এসব জায়গায় প্রোটেক্টেড ছিল জিএসপি অ্যাক্সেস দ্বারা। কিন্তু এটাও আবার তার সাথে সাথে সত্যি যে আগামী দিনগুলোয় গ্লোবাল টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল মার্কেট এবং ইন্ডাস্ট্রি যার মধ্যে দিয়ে যাবে তার অনেক কিছুর জন্য আমরা এখন তৈরি না। সো লেবার আমাদের সোফার আমাদের সবচাইতে আমি মনে করি দুইটা বড় অ্যাসেট ছিল এই সেক্টরটাকে ভালো করা। আমরা ফিরছি বিরতির পরে, আবার এই দুটো অ্যাসেট নিয়ে আমরা আবার কথা বলবো। দর্শক, নিচ্ছি ছোট্ট একটু বিরতি, থাকুন আমাদের সঙ্গেই। স্বাগত জানাচ্ছি 2026-27 অর্থ বছরের বাজেট নিয়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন স্বপ্নধারা উত্তরণের বাজেট অনুষ্ঠানে। আমরা ফিরে যাচ্ছি আলোচনায়। ডক্টর মাসরুর রিয়াজ, আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে আসলে এই গার্মেন্টস সেক্টরে এখন যে অবস্থাটা, সেই অবস্থার ক্ষেত্রে আগামী এলডিসির থেকে উত্তরণের পরবর্তী সময় যে সকল চ্যালেঞ্জ রয়েছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারি দিক থেকে কি কি পদক্ষেপ আসলে গ্রহণ করা দরকার? আপনি দুইটি ওয়ে আউটের কথা বলছিলেন। আমি বলছিলাম ওয়ে আউটে যাওয়ার আগে আমাদের এই যে আরএমজির সাকসেস, এখানে দুটা বড় অ্যাসেটের ভিত্তিতে আমরা গ্লোবালি কম্পিটিটিভ হয়েছি। একটা হলো আমাদের লেবার কস্ট ওয়াজ ভেরি কম্পিটিটিভ আমাদের কম্পিটিটিভদের তুলনায়, ইভেন প্রোডাক্টিভিটি কম, সেটাকে অ্যাড্রেস করার পরেও আমরা মোর কম্পিটিটিভ। আরেকটা হলো আমাদের এন্টারপ্রেনারাল স্কিলস হয়ে গেছিল। রেডিমেড গার্মেন্টসের যারা মালিক আমাদের, তারা কিন্তু পুরো ট্রেডটা এন্ড টু এন্ড খুব ভালো বোঝেন। এখন এন্ড টু এন্ড ভালো বোঝেন, এইটা সামনেও কাজে লাগবে, কিন্তু ওই যে লেবার কস্ট ডিফারেন্সিয়াল, এটা দিয়ে সামনের দিনে কম্পিটিটরদের তুলনায় আমরা আগায় থাকতে পারবো না, কারণ টেকনোলজি অ্যাডপশন দ্রুত গতিতে আসছে, গ্লোবাল রেগুলেটরি কমপ্লায়েন্স চেঞ্জ হয়ে যাচ্ছে, যার ভিত্তিতে আমরা ইএসজি বলি বা রেসপন্সিবল বিজনেস কন্ডাক্ট বলি, সার্কুলারিটি, রিসাইকেল মেটেরিয়ালস, এনার্জি এফিসিয়েন্সি এবং রিনিউয়েবল এনার্জির ব্যবহার, এগুলো বাড়াতে হবে। লেবার স্ট্যান্ডার্ডস তো বটেই, গভর্নেন্সও বাড়াতে হবে, ফ্যাক্টরিতে না, শুধু পুরো সাপ্লাই চেইন। এগুলোর জন্য কি আমরা তৈরি? এখনো তৈরি না। সেই জায়গাতে কিন্তু বাজেটের একটা ভূমিকা আছে, সরকারের পলিসির তো ভূমিকা আছেই, যে আপনি সার্কুলার ইকোনমিকে কিভাবে আরো এনকারেজ করবেন, আপনার এক্সপোর্ট ইম্পোর্ট পলিসি, সার্কুলার ইকোনমি পলিসি। কিন্তু বাজেট কিন্তু আমার রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট, সার্কুলার ইকোনমির জন্য যে সরকারি উদ্যোগ বা পাবলিক ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন, বাকিটা প্রাইভেটে হবে, সেগুলোর জন্য কিন্তু সরকারের অ্যালোকেশন প্রয়োজন। আপনার এই রিনিউয়েবল, সার্কুলার ইকোনমি, রিসাইকেল মেটেরিয়ালস, লেবার স্ট্যান্ডার্ডস ভালো থাকলে এনকারেজমেন্ট, সেগুলোর জন্য রেগুলেটরি ইনসেন্টিভ,
নেসেসারিলি ফিসক্যাল ইনসেন্টিভ। ফিসক্যাল ইনসেন্টিভ কিন্তু রেডিমেড গার্মেন্ট সেক্টরে অনলি 0.3%, এবং সেটা ক্যাশের মাধ্যমেই যায়। যেটা কিন্তু রেগুলেটরি sustainable ইনসেন্টিভ, না। যেহেতু আপনি হয়তো ট্যাক্স ব্রেক দিতে পারেন, আপনি হয়তো সাম সর্ট অফ রেগুলেটরি ফরবিয়ারেন্স তাদের জন্য অফার করতে পারেন, সেইগুলো কিন্তু বাজেটে যথেষ্ট সুযোগ আছে করার। বাজেট ওভারঅল বিজনেসের জন্য যাতে বার্ডেন না বাড়ায় সেই এফোর্টটা আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, এটা প্রশংসার যোগ্য। কিন্তু তার সাথে সাথে প্রোঅ্যাক্টিভ কিছু মেজার্স নিতে হবে। শুধু চাপ কমানো এটা প্রাথমিক ভালো স্টেপ, গুড স্টেপ, কিন্তু তার সাথে সাথে এনেবল করবেন কিভাবে সেগুলোরও কিন্তু সুযোগ আছে এবং প্রয়োজন আছে। ওকে, চলে যাচ্ছে আপনার কাছে ফজলে সামিম এহসান। আপনার কাছে প্রশ্ন, যেহেতু ডক্টর মাসুর রিয়াজ বললেন যে আমাদের এখনো টেকনোলজি অ্যাডাপশনের দিক থেকে যদি চিন্তা করি লেবারটা হয়তো সেরকমভাবে এমপ্লয়েড হবে না। আমার দুটো প্রশ্ন আছে আপনার কাছে। প্রথমত হচ্ছে যে আসলে এই টেকনোলজি অ্যাডাপশন বা আমরা দেখেছি এখনও কিন্তু গার্মেন্টস সেক্টর আমাদের এখানে অনেক ধরনের অটোমেশন এসেছে। টেকনোলজি বা স্কিল যেগুলো বলি সেগুলো অনেক ধরনের মেশিনপত্র এখন প্রচলিত আছে আমাদের গার্মেন্টস সেক্টরে। সেই ভিত্তিতে আসলে আমরা আনস্কিল্ড বা সেমি স্কিল লেবার যারা বলি, সরাসরি লেবার যারা এসে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই গার্মেন্টস সেক্টরে ঢুকছে, তাদের কর্মসংস্থানের সুযোগটি আগামী 3-4 বছর পরে আসলে কীরকম, প্রথমত। এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, যেটা খুব ইম্পর্টেন্ট, আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের কথা আমরা একটা শুনে থাকি গার্মেন্টস সেক্টরে, যে আমরা বহু বছর ধরে একই ধরনের প্রোডাক্ট আসলে রপ্তানি করছি বলে আমাদের কম্পিটিটার্স যারা আছেন এক্সটার্নাল মার্কেটে, তাদের সাথে হয়তো আমরা সেই ডাইভার্সিফাইড প্রোডাক্ট দিয়ে আসলে পেরে উঠতে পারছি না। তো এই দুটো বিষয় আপনি আসলে কি ভাবছেন বা কি বলতে চাচ্ছেন? প্রথমত যে আমাদের যে আনস্কিল বলেন বা সেমি স্কিল যে ওয়ার্কাররা এই মুহূর্তে যেই পরিমাণে তাদের এন্ট্রেন্স আছে আমাদের ফ্যাক্টরিগুলোতে, যেহেতু ইজি এইভাবে থাকবে না, যেহেতু অটোমেশন হবে, কমপ্লায়েন্স একটা ব্যাপার আছে যে যেটা নাকি মাসুর রিয়াজ ভাই বললেন যে সাস্টেনেবিলিটি অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যুগুলো যত বেশি স্ট্রং হবে তত বেশি তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের ফ্যাক্টরিগুলোতে আনতে হবে। তো এই ব্যাপারগুলো হয়ে যাবে, এটা নিয়ে আমি আসলে খুব বেশি মানে কনসার্ন না, বিকজ এটা সময়ের দাবিতেই এই ট্রেনিং সেন্টার গড়ে উঠবে, কারণ আমাদের এই জায়গাগুলো খালি থাকে না। বাট যেটা নাকি চ্যালেঞ্জের জায়গাটা, যে এই ধরনের ফ্যাক্টরি, সাস্টেনেবল ফ্যাক্টরিগুলো করার জন্যে যে এনভায়রনমেন্টটা দরকার, সেটা আমাদের বর্তমানে ইন্ডাস্ট্রিগুলোর ধরেন গিয়ে 50% বা 60%-এরই নাই, মেজরিটিরই নাই। আসলে তাদেরকে রিলোকেট করতে হবে, এবং রিলোকেট করার জন্যে যেই ধরনের পলিসি থাকা দরকার, ইটস অলরেডি লেট। বাট এইবার বাজেটেও আমি যতটুকু দেখেছি নাই। হ্যাঁ, মানে সেই ধরনের একটা ডাইরেক্টিভ থাকা উচিত ছিল। এখন ডাইরেক্টিভ কীভাবে? ডাইরেক্টিভ তো শুধু বললে হবে না, সেখানে একটা ইনসেন্টিভ থাকতে হয়, ফিনান্সিয়াল না হোক, যেটা নাকি বললো যে নীতিগত সহায়তা, যেভাবেই হোক এটা একটা ডাইরেক্টিভ থাকা উচিত ছিল যে না, তুমি রিলোকেট করো এন্ড সাস্টেনেবল ইন্ডাস্ট্রির দিকে যাও। সেই জায়গাটা আসলে এইবারের বাজেটে আমি যেটা বলি যে এবার বাজেটে আমি আসলে সবই ভালো দেখতেছিলাম, যে মানে এত সুন্দর বাজেট, যে দুইটা বিষয় ছাড়া, যদি আমি অর্থনীতির ওইরকমভাবে ছাত্র না, বাট একটা হলো যে আমার কাছে মনে হচ্ছে যে অতিমাত্রায় উচ্চভিলাষী একটা আমাদের টার্গেট হয়ে গেছে রাজস্ব আহরণের, যেটা আমরা মিস করার কারণে আমাদের উন্নয়ন বাজেটে গিয়ে আমাদের ঘাটতি হবে, মানে আমরা সেটা করতে পারবো না। দ্বিতীয়ত হলো প্রাইভেট সেক্টরের বরোয়িংটা বেড়ে যাবে, এবং যেটার কারণে আমার বিনিয়োগ বাধাগ্রস্ত হবে, এগেন কর্মসংস্থান কমবে। এইটা একটা আমি মনে করি এই বাজেটের আমার কাছে যতটুকু মনে হচ্ছে একপাতত, মাসুর রিয়াজ ভাই আর ভালো বলতে পারবেন, একটা লুপ। আরেকটা হলো যে আপনি এই যে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, আগে যে ইন্ডাস্ট্রিটাকে ডাইভার্সিফাই করার জন্য যে রিলোকেট করা, বা এই যে সিটি কর্পোরেশন কেন্দ্রিক ইন্ডাস্ট্রিগুলোকে ঢাকা, চিটাগাংয়ের, গাজীপুরের বাইরে নিয়ে যাওয়া, সেই ব্যাপারে কিন্তু কোনো ডাইরেক্টিভ নাই বা কোনো ইনস্ট্রাকশন নাই আর কি। এই দুইটি আমার কাছে মনে হয়েছে বাজেটের আর কি। আর আপনি যেটা বলছিলেন যে আমরা কি ওই প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, দেখেন এই কথাটা আমাদের প্রাইম মিনিস্টার থেকে শুরু করে বিসিএস লেভেল পর্যন্ত সবাই বলে, কিন্তু বাস্তবায়ন করে তার নিচের লেভেলটা, যারা নাকি কোনোদিনই করতে দিতে চান না। হ্যাঁ, সেটা নিয়ে আমার মনে হয় একটা আলাদা টকশো করা যেতে পারে আজকে বাজেটের মধ্যে না। শুধু এটা বিষয়ে আমার মনে হয় যে আপনি ওনাদের মতো এক্সপার্টদেরকে ডাকেন, যে কিভাবে তারা জায়গায় জায়গায় বাজার সৃষ্টি করে এই প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন বা আমাদের মার্কেট ডাইভার্সিফিকেশন কাকে রাখে। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে এ নিয়ে আমরা আরো আলোচনা করব। দর্শক, শুনছিলাম আমাদের 2026-27 অর্থ বছরের বাজেট নিয়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন স্বপ্নধারা উত্তরণের বাজেট। এই ছিল এখনকার মতো, সঙ্গেই থাকুন।